Hi everyone and welcome back to my another brand new video. তো উইন্টার টাইমে একটা কোজি লাইফস্টাইল নিয়ে আমি বসেছি অ্যাকাউন্টিং করতে এন্ড তোমাদের সাথে শেয়ার করতে কিছু শর্টকাট নোট। সো লেটস স্টার্ট। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও গাইস। তো আজকের ভিডিওতে আমি হিসাব বিজ্ঞানের রামেলের কিছু নোট তোমাদের সাথে শেয়ার করছি। যদি আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে রামেল করতে হলে অবভিয়াসলি তোমাদের আর্থিক বিবরণী পাঠতে হবে। কেন বলেছি ভিডিওর মাঝখানে এন্ট্রিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, প্রথমে আমি রামেলে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি লিখে নিচ্ছিলাম। তোমরা আমার খাতা দেখে দেন তোমরা জুম করে লিখে নিতে পারো এন্ড এটা সাইড নোটেই রাখতে পারো, যাতে করে তোমরা বুঝতে পারো যে রামেলে আসলে এইরকমই কোয়েশ্চেন আসে, এর বাইরে আর কোয়েশ্চেন আসে না। সো তোমরা ভিডিওটা পজ করে দেন প্রতিটা প্রশ্ন লিখে নিতে পারো। এন্ড আমি হোল গাইড অ্যানালাইজ করে দেন কোয়েশ্চেনগুলো লিখেছি। সো এই টপিকগুলো আমি সামনে প্রতিটা টপিকের এক্সপ্লেনেশন গুলো নোট করে দিচ্ছি, তোমরা এগুলো নোট করে ফেলবা। এন্ড অবভিয়াসলি তোমাকে রামেল করতে হলে প্রতিটা এন্ট্রি জাবেদা জানতে হবে কোনগুলো ডেবিট সাইডে কোনগুলো ক্রেডিট সাইডে বসে। তো আমি মেইনলি এই জন্যই বলেছিলাম যে আর্থিক বিবরণী যদি তোমার জানা থাকে রামেল করতে অনেক ইজি হবে, বিকজ আর্থিক বিবরণীর প্রতিটা কোয়েশ্চেনে শুদ্ধ রামেল দেওয়া থাকে, যেগুলো করতে করতে তোমাদের এমনি কোনটা ডেবিটে কোনটা ক্রেডিটে ওইটার আইডিয়া বা মনে একেবারে ধারণ হয়ে যাবে। সো যাই হোক, এখন তোমরা দেখতে পারবা প্রতিটা টপিকের উপর নোট। সো আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি রামেলে যে দফাগুলো অন্তর্ভুক্ত হয় না। সো এখানে সবগুলো রুলসই তোমরা হয়তোবা জানো, বাট একটা নোট আছে স্পেশালি, ওইটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সো ফার্স্ট অফ অল যে উদ্ধৃতগুলো অন্তর্ভুক্ত হবে না সেগুলো হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ, ব্যাংক জমা, এখানে একটা ডেট দেওয়া থাকবে। প্রারম্ভিক থাকলে অলওয়েজ 1 তারিখ হয়, মানে মাসের 1 তারিখ আর কি। রামেলে এভাবে মাস শুরু হয়, হয়তো জুন থেকে নয়তো জুলাই থেকে। যদি জুন থেকে হয় তাহলে মাস শেষ হয় জুলাইতে গিয়ে, যদি জুলাই থেকে মাস শুরু হয় তাহলে জুনে গিয়ে শেষ হয়। আবার জানুয়ারি থেকে ডিসেম্বরও হতে পারে। সো রামেলের হিসাবটা আসলে এরকম, তোমরা ম্যাথ করতে গেলে বুঝতে পারবে। এন্ড এখানে সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ এগুলো আসবে না, প্রারম্ভিক যত কিছু আছে এগুলো আসবে না, এন্ড সমাপনী মজুত পণ্যটাও উল্লেখ হবে না। সো মোস্ট ইম্পর্টেন্ট নোটিস, যখন রামেলে সমন্বিত ক্রয় থাকবে তখন কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য রামেলে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ রামেলের যে বক্সটা সেই বক্সটায় যদি সমন্বিত ক্রয় উল্লেখ থাকে। সো যাই হোক, এই পর্যন্ত তো তোমাদের আই গেস আমি এক্সপ্লেন করতে পেরেছি, অ্যান্ড আই গেস তোমরা অনেকেই জানো, হয়তো বা যারা নতুন তারা নাও জানতে পারো। সো এখানে আমি কিছু এক্সট্রা টপিকও নোট করছিলাম। সো মুনাফা জাতীয় ব্যয় বলতে আসলে আমরা কি বুঝি বা ম্যাথটা কিভাবে করব সেটাই বলি। মেইনলি মুনাফা জাতীয় ব্যয়ের জায়গায় আমরা মূলত বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অলসো অন্যান্য ব্যয়ের যে এন্ট্রিগুলো যায় সেগুলাই বসাবো। অবভিয়াসলি তোমরা এগুলো আর্থিক বিবরণীতেই পেয়ে থাকবা। সো এখানে অনেকে ভুল করো যে আর্থিক বিবরণী বলতে তোমরা আর্থিক অবস্থার বিবরণী বোঝো, বাট এটা না। আর্থিক বিবরণী মূলত অধ্যায়ের নাম, অ্যান্ড অধ্যায়ের মধ্যে আর্থিক অবস্থার বিবরণী একটা স্টেপ বা পার্ট বলা যায়। সো যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। সমন্বিত ক্রয় বলতে কি বুঝি, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়, অ্যান্ড ক্রয়ের সাথে বাদ ফেরত হবেন বা সমাপনী মজুত পণ্য। সো এইভাবে কিন্তু আমরা সমন্বিত ক্রয়টা উল্লেখ করব। অলসো এটা কিন্তু আমরা রামেলে বক্স আকারে দেন অঙ্ক করে দেখাবো। সো এখন যেটা তোমরা দেখতে পাবা এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো দিস পার্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ গাইস। তোমরা রামেলা অনেক ম্যাথে দেখে থাকবা অগ্রিম উপভাড়া, মানে যেগুলো অগ্রিম আয় আর কি, সেগুলো চলতি দায়, অ্যান্ড অগ্রিম ব্যয় জাতীয় সবগুলো এন্ট্রি মূলত চলতি সম্পদ। অ্যান্ড আমি এটাকে আরো বেশি এক্সপ্লেন করলাম তোমাদের সামনে। অর্থাৎ আর্থিক বিবরণী পরিচালন ব্যয়ের অগ্রিম যে কোনো কিছুই হচ্ছে চলতি সম্পদ, অলসো পরিচালন ব্যয়ের বকেয়া সবকিছুই হচ্ছে চলতি দায়। এখানে আমি এন্ট্রিগুলোকে বুঝিয়েছি, যেমন অগ্রিম ভাড়া, বকেয়া বেতন, এই টাইপের সামথিং লাইক দিস। আবারও আর্থিক বিবরণী অন্যান্য আয়ের অগ্রিমগুলো হচ্ছে চলতি দায়, অ্যান্ড অন্যান্য আয়ের বকেয়াগুলো হচ্ছে চলতি সম্পদ। সো এই টপিকটা তোমরা আমার নোট দেখলে বুঝবা, যতটা না আমার কথা শুনে বুঝবা। সো দিস পয়েন্ট ইজ পাওনা অ্যান্ড দেনা, এটা তোমরা আই গেস অনেকেই ভুলিয়ে যাও। সো পাওনা বলতে দেনাদার অর্থাৎ বিক্রয় খতিয়ান এজেরকে বোঝায়, অ্যান্ড দেনা বলতে পাওনাদার অর্থাৎ ক্রয় খতিয়ান এজেরকে বোঝায়। অ্যান্ড পাওনা বা দেনা ডেবিট সাইডে যায়, অ্যান্ড দেনা বা পাওনাদার এটা ক্রেডিট সাইডে যায়। অ্যান্ড এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমি প্রায় গাইটা লাস্টের দিকে দেখেছি। অস্পর্শনীয় সম্পদ অর্থাৎ এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী সম্পদ হিসাবে কাজ করে। অস্পর্শনীয় সম্পদ বলতে ট্রেডমার্ক, সুনাম বা পেটেন্টকে বোঝায়, যেগুলো ধরা ছোঁয়ার বাহিরে বাট দীর্ঘমেয়াদী সম্পদ। সো যাই হোক, এগুলো রামেলের খুঁটিনাটি জিনিস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সো ইয়া গাইস, হিয়ার ইজ মাই ভিডিও। অলসো তোমরা যদি এরকম সাবজেক্ট ওয়াইজ নোট চাও, অলসো এক্সপ্লেনেশন ভিডিও চাও বেসিক্যালি হিসাব বিজ্ঞানের জন্য, তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। অলসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। অ্যান্ড সি ইউ সুন নেক্সট ভিডিও। বাই।